হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা নিয়ে চলে এসেছি আর একটা ক্লাস যেটাতে আমরা পড়ব অ্যাবাউট ইরিটেবল বাওয়েল সিনড্রোম অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক ক্লাসটা। তো what is IBS or irritable bowel syndrome? IBS is a functional gastrointestinal disorder characterized by chronic or recurring abdominal discomfort and altered bowel habits like diarrhea, constipation, or both, without any structural or biochemical abnormalities. তাহলে এইটাই হলো মেন কথা, যে আইবিএস হলো একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, যেটা ক্রনিক মানে দীর্ঘমেয়াদী এবং রিঅকারেন্ট বারবার হওয়ার মতন একটা ডিসকমফর্ট, যেখানে ডিজিজ, যেখানে কি না পেটের একটা ডিসকমফর্ট হয় এবং অল্টার্ড বাওয়েল হ্যাবিটস হয়, মানে কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, আবার কখনো ডায়রিয়া কনস্টিপেশন একসাথে। ঠিক আছে, উইদাউট এনি স্ট্রাকচারাল আর বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো রকম স্ট্রাকচারাল কিংবা কেমিক্যাল কোনো রকম অ্যাবনর্মালিটি কিন্তু দেখা দেয় না এই ডিজিজটাতে। তো আইবিএস হল আর আইবিডির ডিফারেন্সটা কি দেখো। আইবিএস হলো আইবিডি ফাংশনাল একটা ডিসঅর্ডার। ঠিক আছে, এটা আমাদের জিআই ট্র্যাক্টের ফাংশনের একটা প্রবলেমের জন্য আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম হয়। নো ভিজিবল ইনফ্লামেশন, কোনো রকম ইনফ্লামেশন থাকে না জিআই ট্র্যাক্টে, নো ওয়েট লস, কোনো ওয়েট লস হয় না, নো ব্লাড ইন স্টুলে ব্লাডও বেরোয় না। আর আইডিবি যেটা বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, যেটা ব্যাপারে সেটা আমরা সবাই দেখেছি না, স্ট্রাকচারাল ইনফ্লামেশন থাকে একটা, মে হ্যাভ ব্লিডিং, আলসারেটিভ কোলাইটিস হলে রেকটাল ব্লিডিং থাকে, ওয়েট লস হতে পারে পেশেন্টের, রাইজ ইনফ্লামেটরি ফুড খেলে খাবার মানে ডিজিজটার ফ্লেয়ার আপ বেশি হতে পারে। তো আইবিএস আর আইবিডির এটা হলো ডিফারেন্স। নেক্সট দেখো কি বলছে না, কজেস কি কজ থেকে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস হতে পারে। ঠিক আছে, কি বলছে প্রথমেই দেখো, বলছে এক্স্যাক্ট কজ ইজ আননোন অ্যান্ড মাল্টি ফাংশনাল। এক্স্যাক্ট কেন কারণে আইবিএস হয় সেটা কিন্তু খুবই আননোন। ঠিক আছে, অনেক ফাংশন, অনেক কিছু ফ্যাক্টর একসাথে কাজ করলে হয় এবং প্রত্যেক পার্সনের জন্য নানা রকম ডিফারেন্ট ফ্যাক্টর কিন্তু এই আইবিএসটা ফ্লেয়ার আপ করে। এক্স্যাক্ট ফ্যাক্টর কিন্তু জানা নেই। এই অনেক মাল্টি ফ্যাক্টরগুলোর কি সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই বলছে না, গাট ব্রেন অ্যাক্সিস ডিসফাংশন। সেটা হোয়াট ইজ গাট ব্রেন অ্যাক্সিস ডিসফাংশন? সেটা হলো abnormal communication between the brain and the intestine alters mobility and sensation. আমাদের ব্রেন আর গাটের যে অ্যাক্সিস বা সিগন্যালটা, সেটা যদি অ্যাবনর্মাল হয়ে যায় সেই ক্ষেত্রে, বা মিসকমিউনিকেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু কোলন মুভমেন্টের একটা অল্টারেশন হয় এবং যার ফলে ডায়রিয়া এবং কনস্টিপেশনের একটা অল্টার্ড ফেজে এই আইবিএসটা দেখা দেয়। নেক্সট বলছে অল্টার্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোবিলিটি, যেটা এমনি হতে পারে ফাস্টার ট্রানজিশন হলে, কখনো হয়তো মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোবিলিটিটা যদি কারোর ঠিকঠাক না হয়, কখনো হয়তো পেরিস্টালটিক মুভমেন্টটা ফাস্ট হচ্ছে, আবার এক দুদিন হয়তো পেরিস্টালটিক মুভমেন্টটা খুব স্লো হচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু যখন ফাস্ট ট্রানজিট হয় বা ফাস্ট পেরিস্টালটিক মুভমেন্ট হবে তখন ডায়রিয়াল ফেজ হবে, আবার যখন স্লো ট্রানজিট হবে, যখন পেরিস্টালটিক মুভমেন্টটা কোলনের খুব স্লো হবে, তখন কিন্তু তাদের কনস্টিপেশনের চান্স আছে বা কনস্টিপেটিক ফেজে তারা থাকে। নেক্সট কি বলছে না, visceral hypersensitivity। ঠিক আছে, নার্ভস ইন গাট বিকাম ওভার সেন্সিটিভ টু স্ট্রেচ অর গ্যাস। ঠিক আছে, যখন গাটের যে নার্ভ সেগুলো যদি সেন্সিটিভিটিটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আইবিএস দেখা দিতে পারে।
ঠিক আছে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কিছু কিছু হয়, যেরকম স্ট্রেসের ক্ষেত্রে, অ্যাংজাইটির ক্ষেত্রে বেড়ে যায়, ডিপ্রেশনে এই আইবিএস দেখা দিতে পারে। এগুলো কিন্তু ট্রিগার করতে পারে, ইনফ্যাক্ট কন্ডিশন আরও খারাপ করতে পারে। অনেক সময় দেখবে কিছু কিছু মানুষের হয় যে কোনো স্ট্রেস আছে বা কোনো এক্সাম অ্যাংজাইটি বা কোনো ওয়ার্ক অ্যাংজাইটি কিংবা কারো ডিপ্রেশন হলো, সেই ক্ষেত্রে তাদের ডায়রিয়াল টেন্ডেন্সি বেড়ে যেতে পারে বা কনস্টিপেশনের টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। এইগুলো কিন্তু এক ধরনের সিমটম। তারপর কি বলছে, ডায়েটারি ট্রিগার্স, খাবার যদি ট্রিগার করে সেই ক্ষেত্রেও হতে পারে, যেরকম ফডম্যাপ ফুড যদি খায় তাদের সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। হাই ফ্যাট ফুডে খেলো, কেউ বেশি ক্যাফেন খেলো, ডেয়ারি খেলে কারোর হয়, সার্টেন ফার্মেন্টেড কার্বস খেলে হয়, যেগুলো ফডম্যাপ কার্বস, সেগুলো খেলেও অনেক সময় হতে পারে। তো এতগুলো ফ্যাক্টরের যে কোনো কারণে হতে পারে, এক্স্যাক্ট কারণ কিন্তু কেউ বলতে পারে না। নেক্সট কি হচ্ছে না, সিমটমস কি? সিমটমস হলো অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ক্র্যাম্পিং রিলিভড আফটার পাসিং স্টুল। হঠাৎ করে পেটে ব্যথা এবং পেটে মোচড় দেওয়া এবং স্টুল পাস করলে নর্মাল হয়ে যাওয়া, এটা হলো একটা সিমটমস। অল্টার্ড বাওয়েল হ্যাবিটস হয়, যেরকম আইবিএস ডি ফেজ হয়, যেটাতে ডায়রিয়ার প্রবণতাটা বেশি থাকে। আইবিএস সি ফেজ হয়, যেখানে কনস্টিপেশনের প্রবণতাটা বেশি থাকে। আবার কারোর আইবিএস এম হয়, যাদের কনস্টিপেশন আর ডায়রিয়া দুটো একসাথে হতে পারে। ঠিক আছে, কখনো ডায়রিয়া হচ্ছে, আবার ডায়রিয়াল স্টুল পাস হয়ে গেলেই ফর সাম টাইম কনস্টিপেশন হয়ে যাচ্ছে, এরকম একটা মিক্সড টাইপ হতে পারে। এর সাথে সাথে আর কি সিমটম হতে পারে, ব্লোটিং হতে পারে, পেট ফোলা ভাব, এক্সেস গ্যাস ফর্ম হওয়া, মিউকাস ইন স্টুল, ঠিক আছে, উইদাউট ব্লাড। তো স্টুল দিয়ে মিউকাস বেরোনো, কিন্তু ব্লাড নয়, ঠিক আছে, ব্লাড অবশ্যই বেরোবে না আইবিএসে। নো ওয়েট লস অর ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং কিন্তু হবে না, ওয়েট লসও হবে না। আর এইটাই হলো আইবিডির সাথে আইবিএস এর ডিফারেন্স, সরি, ঠিক আছে। নেক্সট বলছে ম্যানেজমেন্ট আমরা কি করে করব। ঠিক আছে, প্রথমেই হলো গোল কি আমাদের, না সিমটম কন্ট্রোল করতে হবে, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ করতে হবে। সিমটম কি করে কন্ট্রোল করব, ডায়েটারি মডিফিকেশন কি, লো ফডম্যাপ ডায়েট, যেহেতু ফডম্যাপ ফুড খেলে ইরিটেশন মানে কনস্টিপেশন, ডায়রিয়ার প্রবলেম বা আইবিএস ইন জেনারেল যেহেতু অ্যাগ্রাভেটেড হতে পারে, সেই জন্য লো ফডম্যাপ ডায়েট খেতে হবে। ফডম্যাপ ডায়েটটা কি আমরা আগে ক্লাসে পড়েছি না, ফার্মেন্টেড অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইডস অ্যান্ড পলিঅল, এই গ্রুপ অফ ফুড, সেটাকে বাদ দিয়ে খাওয়াটাই হলো লো ফডম্যাপ ডায়েট। ঠিক আছে, লিমিট ফার্মেন্টেড কার্বস, যেরকম অনিয়ন, গার্লিক, বিনস, সার্টেন ফ্রুটস, এগুলো বাদ দিতে হবে, কারণ এতে ফার্মেন্টেবল কার্বস, যেগুলো ফার্মেন্ট হয় সেই ফার্মেন্টেবল কার্বস বেশি থাকে। অ্যাভয়েড ক্যাফিন অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, কার্বোহাইড্রেটেড ড্রিঙ্কস, হাই ফ্যাট মিল, যেগুলো আমাদের জিআই ট্র্যাক্টকে কিন্তু ইরিটেট করে, সেরকম খাবার অ্যাভয়েড করতে হবে। আইডেন্টিফাই অ্যান্ড অ্যাভয়েড পার্সোনাল ট্রিগার ফুড, এটা কিন্তু সবসময় যে কোনো গাট ডিজিজে মেনটেন করতে হয়, যে সবার কিন্তু সব ফুড ট্রিগার করে না কোনো ডিজিজকে, স্পেশালি আইবিডি বা আইবিএস। তো যেই খাবারগুলো আইবিএস ট্রিগার করছে সেই খাবারগুলোকে মনিটর করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। ফর কনস্টিপেশন ইনক্রিজ সলিউবল ফাইবার, যখন যাদের কনস্টিপেটিভ আইবিএস আছে তাদের সলিউবল ফাইবার বাড়াতে হবে, যেরকম ওটস, সিলিয়াম, এইসব। যাদের ডায়রিয়া আছে তাদের সলিউবল ফাইবার গ্রিজি ফুড অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে। এর সাথে সাথে লাইফস্টাইলে কি চেঞ্জ করতে হবে, না রেগুলার মিল টাইমিং রাখতে হবে, ঠিক আছে, অ্যাডিকুয়েট হাইড্রেশন থাকতে হবে, তাতে মডারেট এক্সারসাইজ করতে হবে, যেরকম ওয়াকিং,
তার সাথে সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, কারণ আমরা দেখলাম আইবিএস কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটির জন্যে কিন্তু ফ্লেয়ার আপ হতে পারে। এইগুলো হলো তোমার আইবিএস এর ডায়েটারি এবং আদার লাইফস্টাইল ম্যানেজমেন্ট। নেক্সট আমরা যে টপিকটা আজকে কন্টিনিউ করব সেটা হলো ফ্ল্যাটুলেন্স। ঠিক আছে, হোয়াট ইজ ফ্ল্যাটুলেন্স? তো দেখে নিই আমরা। দেখো, এক্সেসিভ অ্যাকুমুলেশন অ্যান্ড পাসিং অফ গ্যাস থ্রু রেকটাম ডিউ টু swallowed air or gas production in the intestine by bacterial fermentation কে বলে ফ্ল্যাটুলেন্স। ঠিক আছে, খুব ইজি কথাতে পেটে যদি এক্সেস এয়ার ইনহেল হয়ে থাকে বা কোনো কারণে যদি এক্সেস গ্যাস প্রোডাকশন হয়, পেটের ভেতর যে গাট মাইক্রোবায়োমস আছে সেই তার ফার্মেন্টেশনের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাটুলেন্স হতে পারে। কজেস কি কি? প্রথমেই বলছে সোয়ালোড এয়ার, ঠিক আছে, বা এটাকে বলে এরোফেজিয়া বলে। ইটিং টু ফাস্ট, চুইং গামস, ড্রিঙ্কিং কার্বোনেটেড বেভারেজ বা স্মোকিং, এই কাজগুলো করলে অনেক সময় এক্সেসিভ এয়ার আমাদের জিআই ট্র্যাক্টে কিন্তু ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটুলেন্স হতে পারে। খুব তাড়াতাড়ি খাবার খেলে কিংবা খুব বেশি চুইং গাম চেবালে, কার্বোনেটেড বেভারেজ খেলে, ঠিক আছে, স্মোক করলে। নেক্সট কারণ কি হতে পারে না, ডায়েটারি কজের মধ্যে হচ্ছে ফুড হাই ইন ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, মানে হাই ফডম্যাপ ফুডস, যেরকম বিনস খেলে, লেন্টিলস, অনিয়ন্স, ক্যাবেজ, ব্রকলি, হোল গ্রেনস, ডেয়ারি, স্পেশালি যাদের ল্যাকটোজ ইনটলারেন্স হয়, আর্টিফিশিয়াল সুইটনার্স যেরকম সরবিটল, ম্যানিটল, এইগুলো খেলে ইন্টেস্টিনে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনের জন্য ফুড অনেক বেশি হয়ে যায়, ফার্মেন্টেশন অনেক বেশি করে ব্যাকটেরিয়াল, সেই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটুলেন্স বা গ্যাস ফর্মেশন বেশি হতে পারে। নেক্সট বলছে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন, গাট ব্যাকটেরিয়া ডাইজেস্ট আনডাইজেস্টেড কার্বস প্রডিউসিং হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। গাট ব্যাকটেরিয়া যদি খুব বেশি পরিমাণে আমরা আনডাইজেস্টেবল কার্বস খাই, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া বেশি বেশি করে সেটাকে ডাইজেস্ট করবে, এবং বেশি বেশি করে ডাইজেস্ট করলে বাই প্রোডাক্টস বেশি হবে, যেটা তোমার হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এরকম, যার জন্যে পেটের মধ্যে গ্যাস ফর্মেশন বেশি হবে। নেক্সট কি বলছে, জিআই ডিসঅর্ডার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো যদি ডিসঅর্ডার হয়, যেরকম আইবিএস যদি থাকে, ম্যালঅ্যাবজর্পটিভ সিনড্রোম থাকে, সিলিয়াক ডিজিজ বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় গ্যাস ফর্মেশনস হয়। আদার ফ্যাক্টর কি, কনস্টিপেশন, স্ট্রেস, কিছু কিছু মেডিসিনস আছে যেরকম অ্যান্টিবায়োটিক অল্টারিং গাট ফ্লোরা, ঠিক আছে, কিছু কিছু মেডিসিনস যেরকম অ্যান্টিবায়োটিক যেগুলো গাট ফ্লোরাকে বা গাট মাইক্রোবায়োমকে অল্টার করে, তাদের জন্য কিন্তু ফ্ল্যাটুলেন্স বা গ্যাস ফর্মেশন হতে পারে। নেক্সট কি বলছে, এর ম্যানেজমেন্ট আমরা কি করে করব, সেটা হচ্ছে প্রথম গোলই হলো রিডিউস গ্যাস প্রোডাকশন অ্যান্ড ইমপ্রুভ ডাইজেশন। তো গ্যাস ফর্মের জন্যই যেহেতু ফ্ল্যাটুলেন্স হচ্ছে, তো আমাদের দেখতে হবে কি করে গ্যাস ফর্মেশনটাকে রিডিউস করা যায় বডিতে, আর ডাইজেশনটাকে কি করে বেটার করা যায়, কারণ যত বেশি ভালো ডাইজেশন আর অ্যাবসর্পশন হবে, তত কিন্তু ব্যাকটেরিয়ার জন্যে আনডাইজেস্টেড ফুডের অ্যামাউন্ট কম থাকবে এবং তাদের বাই প্রোডাক্টটা কম হবে। ঠিক আছে, প্রথমেই বলছে অ্যাভয়েড গ্যাস প্রডিউসিং ফুড, ঠিক আছে, যেই ফুডগুলো গ্যাস প্রডিউস করে, ফডম্যাপ ফুডস, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেরকম বিনস, ক্যাবেজ, ব্রকলি, অনিয়ন, কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলোকে কমাতে হবে। ল্যাকটোজ ইনটলারেন্সের পেশেন্টদের জন্য কিন্তু ডায়েরি প্রোডাক্ট অ্যাভয়েড কিংবা লিমিট করতে হবে, কারণ আমাদের জানা আছে ল্যাকটোজ ইনটলারেন্সে ডেয়ারি প্রোডাক্ট নেওয়া যায় না। নেক্সট কি বলছে, লো ফডম্যাপ ডায়েট, যেহেতু হাই ফডম্যাপ ফুড বেশি গ্যাস প্রডিউস করার জন্যে ফার্মেন্টেবল খাবার সাপ্লাই দেয় ব্যাকটেরিয়াকে, সেজন্য লো ফডম্যাপ ডায়েট নিতে হবে, যাতে ফার্মেন্টেবল সুগারস কম থাকে, ঠিক আছে।
তার সাথে সাথে মডিফাই ইটিং হ্যাবিট মডিফাই করতে হবে, স্লো ইট করতে হবে, কারণ ফাস্ট ইট করলে অনেক সময় এয়ার সোয়ালো হয়ে যায়। চিউ ফুড ওয়েল, ভালো করে খাবার চিবিয়ে খেতে হবে। অ্যাভয়েড চুইংগাম কম খেতে হবে, এবার চুইংগাম খাওয়ার হ্যাবিট কমাতে হবে, স্মোকিংয়ের হ্যাবিট কমাতে হবে। ড্রিঙ্ক উইথ দ্য স্ট্র, ঠিক আছে, স্ট্র দিয়ে ড্রিঙ্ক করার হ্যাবিটও কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ স্ট্র দিয়ে ড্রিঙ্ক কোনো জিনিস খেলেও অনেক সময় এক্সেস এয়ার স্ট্রয়ের থ্রু দিয়ে পেটে চলে যেতে পারে। নেক্সট কি বলছে, ইমপ্রুভ গাট হেলথকে ইমপ্রুভ করতে হবে। প্রোবায়োটিক্স খাবারে ইনক্লুড করতে হবে, যেরকম ইয়োগার্ট বা এইসব, ঠিক আছে, কেফরি। তার সাথে সাথে কি না, ব্যালেন্স গাট ফ্লোরা করতে হবে, গুড ব্যাকটেরিয়া যাতে ইন্টেস্টিনে গ্রো করে সেটা দেখতে হবে। মেডিকেল ইন্টারভেনশনস করতে হবে, কখনো কখনো মেডিসিনস নিতে হতে পারে, যেরকম অ্যান্টিফোমিং এজেন্ট মে হেল্প, কিছু কিছু অ্যান্টিফোমিং এজেন্টস হয় যেগুলো হেল্প করে। তারপরে অনেক সময় কিছু কিছু আন্ডারলাইং কজ থাকে গ্যাস ফর্মেশনের, যেরকম আইবিএস বা সিলিয়াক ডিজিজ বা ল্যাকটো ইনটলারেন্স, যেগুলোর পার্টিকুলার ডিজিজগুলোর জন্য হয়তো তোমার ফ্ল্যাটুলেন্স বা গ্যাস ফর্মেশন হচ্ছে, সেইগুলো ট্রিটমেন্ট করতে হবে। তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ বাড়াতে হবে এরকম, এবং অ্যাডিকুয়েট হাইড্রেশন কিন্তু অবশ্যই দরকার। তো আজকে আশা করি এটা বোঝা গেল টপিকটা। আজকে আমাদের ক্লাস এই অবধি থাকলো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।